আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি মারাঠি পুরস্কার প্রাপ্ত মোটিভেশনাল ড্রামা। মুভিটির নাম অনন্যা। আমার চ্যানেলে এ যাবৎ যত মুভি এক্সপ্লেন করেছি তা করতে গিয়ে আমাকে মিনিমাম 500 মুভি দেখতে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো মুভি এক্সপ্লেন করিনি যে মুভিটি এক্সপ্লেন করতে পেরে নিজের উপর নিজে গর্ববোধ হয়েছে। বাট আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভিটি এক্সপ্লেন করতে পেরে সত্যি আমার গর্ববোধ হচ্ছে। আপনার কাছে অনুরোধ, মুভির কাহিনী কি নিয়ে আর সেটা আপনার ভালো লাগবে কিনা এসব ভাবনা গুল্লি মারেন, কারণ মুভির গল্পটি আপনার কাছে সহজ সরল লাগতে পারে, বাট গল্পটি একটা মেয়ের সাথে ঘটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। সেই সাথে এটা একটা পুরস্কার প্রাপ্ত মুভি, সো বুঝতেই পারতেছেন মুভিটি অন্য সব মুভির থেকে স্পেশাল। আর আজকে আমি মুভির কাহিনী শোনাতে আসিনি, বরং আজকে আমি একটা মেয়ের সাথে হৃদয় বিদারক কিছু ঘটনা আপনাকে ফিল করাতে এসেছি। তো কথা না বাড়িয়ে চলুন নতুন আরো একটি ভিডিওতে। মুভি শুরুতেই আমরা একটা সাইকেল এবং সেই সাইকেলের পিছনে বসে থাকা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম অনন্যা দেশমুখ। মেয়েটির ফেস পরে দেখি, আর যে ছেলেটি সাইকেল চালাচ্ছে এর নাম শেখর সরপতদার, এর ফেসও পরে দেখি। আর এদেরকে এত রোমান্টিক দেখাচ্ছে কারণ কিছুদিন হলো এদের এঙ্গেজমেন্ট হয়েছে আর আগামীকালকে এদের বিয়ে হতে যাচ্ছে। সিন চলে আসে হসপিটালে। ইনি হলেন অনন্যার বাবা মিস্টার দেশমুখ আর ইনি অনন্যার ভাই ধনঞ্জয় দেশমুখ। তো অনন্যাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হলে রিসেপশনিস্ট অনন্যার বাবাকে জিজ্ঞেস করে রোগীর নাম কি। তখন ওই সিন 1 মাস পিছনে গিয়ে অনন্যার কলেজের একটা অনুষ্ঠানে, আসলে আমরা দেখি অনুষ্ঠানের ধারাভাষ্যকার অ্যানাউন্স করতেছে এই বছরের এমকম গোল্ড মেডেল পাচ্ছেন অনন্যা দেশমুখ। সঙ্গে সঙ্গে সবাই হাততালিতে মুখরিত হয়ে ওঠে। তো অনন্যা স্টেজে উঠলে তাকে গোল্ড মেডেল পরিয়ে দেওয়া হয় আর সবাই খুশিতে হাততালি দিতে থাকে। আসলে অনন্যা খুবই মেধাবী ছাত্রী। তো অনুষ্ঠান শেষে যে মেয়েটি অনন্যার সাথে বের হচ্ছে এর নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অনন্যার সবচেয়ে কাছের বন্ধু আর সেই সাথে দুজনের বাড়ি সামনাসামনি, তাই প্রিয়াঙ্কার বাবা আর অনন্যার বাবা এরাও অনেক ভালো বন্ধু। আর হ্যাঁ, অনন্যার মা নেই, তাই প্রিয়াঙ্কার মাকে অনন্যা নিজের মায়ের মতো ভালোবাসেন। অনন্যার বাড়িতে আসলে আমরা যে এই মহিলাকে দেখতে পাই এটাই প্রিয়াঙ্কার মা। অনন্যার মা না থাকায় প্রিয়াঙ্কার মা এই বাড়িটাকে নিজের বাড়ির মতো করে সামলায়। ইনি প্রিয়াঙ্কার বাবা আর ইনি অনন্যার বাবা। তো অনন্যা বাসায় এসে তার মেডেলটা গ্যালারিতে রেখে দিলে প্রিয়াঙ্কা বলে, অনন্যা তোর এত এত মেডেল গ্যালারিতে তো জায়গা হচ্ছে না, তবে তোর ভাইয়ের গ্যালারি তো পুরোটাই ফাঁকা, সেখানে রাখতে পারিস। এই বলে প্রিয়াঙ্কা অনন্যার ভাই ধনঞ্জয়কে খ্যাপালে ধনঞ্জয় দুষ্টামো করে প্রিয়াঙ্কাকে মারতে আসে। আসলে প্রিয়াঙ্কা সারাদিন অনন্যার বাড়িতেই পড়ে থাকে, ফলে অনন্যার ভাইয়ের সাথে তার রিলেশন হয়ে গেছে। তো ধনঞ্জয় খেপে গিয়ে প্রিয়াঙ্কাকে বলে, আমার আলমারিতে একটাও মেডেল নেই, কিন্তু দেখিস একদিন আমার আলমারি ভর্তি টাকা থাকবে। এটা শুনে প্রিয়াঙ্কা হেসে দিলে ধনঞ্জয় প্রিয়াঙ্কাকে কে বলে, তোর বান্ধবীকে বলো, সে যদি প্রথম চান্সে সিএ পরীক্ষায় পাশ করতে পারে তাহলে আমি পুরো মহল্লায় চিৎকার করে তার প্রশংসা করব। প্রিয়াঙ্কা বলে, অনন্যা চ্যালেঞ্জটা নিয়ে নে। অনন্যা মন খারাপ করে বলে, সরি আমি চ্যালেঞ্জ নিতে পারবো না। ধনঞ্জয় খুশি হয়ে বলে ওঠে, দেখ সে ভয় পেয়েছে। তখন অনন্যা বলে, হ্যাঁ আমি এটা ভেবে ভয় পাচ্ছি যে আমার ভাইয়ের হেরে যাওয়া মুখটা কিভাবে দেখবো। ধনঞ্জয় বাস খেয়ে গেলে প্রিয়াঙ্কা হাসতে থাকে আর ধনঞ্জয় তার বোন অনন্যাকে মারার জন্য তাড়া করে। এদিকে এসব দৌড়াদৌড়ি দেখে অনন্যার বাবা বলে, কি হয়েছে? তখন ওই সিন কাট হয় আর আমরা দেখি সবাই একসাথে খেতে বসে এটা নিয়ে হাসাহাসি করতেছে। তো অনন্যার বাবা বলে, ধনঞ্জয় তোকে আর হারতে হবে না, কারণ আমি মাধব রাওয়ের ছেলের সাথে অনন্যার বিয়ে ঠিক করেছি। এই নিউজটা শুনে সবাই খুশি হলেও অনন্যার ভাই অবাক হয়ে বলে, এই মাধব রাওয়া আবার কে? তখন ওই আমাদেরকে এমএস কর্পোরেশনের মালিক মাধব রাও কে দেখানো হয়। সিন মন্দিরে আসলে আমরা দেখি
অনন্যার বাবা অনন্যাকে বলছে, হ্যাঁ মাধব রাওয়ের আর্থিক অবস্থার সাথে আমাদের কিছুতেই যায় না, বাট আমাদের আর্থিক অবস্থা নিয়ে মাধব রাওয়ের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু শিক্ষিত এবং সুশীল একটা মেয়ে চায়। অনন্যা বলে, কিন্তু বাবা সামনে আমার সিএ ফাইনাল পরীক্ষা, আর তুমি তো জানো সিএ কমপ্লিট করা আমার কত বড় একটা স্বপ্ন। অনন্যার বাবা বলে, এটা তাদেরও স্বপ্ন, তারাও চায় তুই সিএ কমপ্লিট করো, আর এই জন্যই তো এই সময়ে বিয়েতে রাজি হয়েছি, কারণ তারা এখন শুধু এঙ্গেজমেন্ট করে রাখতে চায়, বিয়ে তোর পরীক্ষার পর হবে। এটা শুনে অনন্যা আর কিছু বলার অপশন না পেয়ে বলে, কিন্তু বাবা এত তাড়াহুড়ো করার কি আছে? তা শুনে অনন্যার বাবা বলে, তুই আগে ছেলেটার ফটো দেখ, যদি ছেলেটিকে তোর ভালো না লাগে তাহলে আমি তোকে জোর করব না। এই বলে অনন্যার বাবা মোবাইলে শেখরের ফটো বের করে এগিয়ে দেয়। আর সিন বর্তমানে আসলে দেখি অনন্যার পাশাপাশি শেখরকেও হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে শেখর তেমন আহত হয়নি, শুধু মাথায় হালকা একটু আঘাত পেয়েছে। তো সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়, মানে যেদিন শেখর ও তার পরিবার অনন্যাকে দেখতে এসেছিল সেই দিনের ঘটনায় আমরা দেখি অনন্যা রুমে সাজুগুজু করতেছে, আর প্রিয়াঙ্কা রুমের ভিতর থেকে দরজার ফাঁক দিয়ে পাত্রকে এক নজর দেখার চেষ্টা করতেছে। তো শেষমেশ পাত্রকে দেখতে পেতেই দরজাটা লাগিয়ে দিয়ে বলে ওঠে, ও মাই গড, সে তো পুরোই হট। এটা শুনে অনন্যা রেগে তাকায়। ওদিকে অনন্যার বাবা তার ছেলেকে মাধব রাবের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এটা আমার ছেলে ধনঞ্জয়, এমবিএ তে ডিস্টিংশন পেয়েছে এবং এখন জব খুঁজতেছে। তো অনন্যা সেজে গুজে পাত্রপক্ষের সামনে আসলে পাত্র শেখর অনন্যাকে চেয়ে দেখতে থাকে। অনন্যার বাবা শেখরের বাবাকে বলে, আপনার যদি আমার মেয়েকে কিছু জিজ্ঞেস করার থাকে তো করতে পারেন। শেখরের বাবা বলে, কিছুই জিজ্ঞেস করার নেই, আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে। অনন্যা বলে ওঠে, পাত্রকে আমার কিছু জিজ্ঞেস করার আছে। সিন কাট হলে দেখি শেখর আর অনন্যা বেলকনিতে এসেছে। তো অনন্যা শেখরকে জিজ্ঞেস করে, অ্যারেঞ্জ ম্যারেজ কেন করছো? এ যাবৎ কি কখনো কোনো মেয়ের প্রেমে পড়নি? শেখর বলে, সত্যি বলতে কখনো কোনো মেয়েকে পছন্দ হয়নি তা নয়, তবে এমন কাউকে পাইনি যাকে দেখে বিয়ে করার ইচ্ছা হয়েছে, যা আজ প্রথম তোমাকে দেখে হলো। এটা শুনে অনন্যা অবাক হয়ে শেখরের দিকে তাকালে শেখর ভালোবাসার নজরে অনন্যার দিকে চেয়ে থাকে। সিন কাট হলে দেখি বিয়ের আলাপ পাক্কা হয়েছে এবং শেখরের পরিবার চলে যাচ্ছে। তো যাওয়ার সময় শেখরের বাবা অনন্যার ভাই ধনঞ্জয়কে বলে, তুমি আগামীকাল আমার অফিসে এসো, আমি চাই তুমি আমার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যোগ দাও। এটা শুনে ধনঞ্জয় তো মহা খুশি, কারণ সে গত 1 বছর থেকে একটা জবের জন্য সবার দ্বারে ঘুরছিল। তো শেখরের পরিবার চলে যেতেই অনন্যা খুশি হয়ে তার ভাইকে জড়িয়ে ধরে। সিন বর্তমানে হসপিটালে আসলে দেখি জব হওয়ার খুশিতে যে ধনঞ্জয়ের ফেসে খুশি ঝলমল করছিল, তার ফেসে এখন অন্ধকার নেমে এসেছে। এর মাঝেই প্রিয়াঙ্কা সহ প্রিয়াঙ্কার পরিবার হসপিটালে চলে আসলে প্রিয়াঙ্কার বাবা নিখিল এসে অনন্যার বাবা দেশমুখকে বলে, ঘটনা কি ঘটেছে? দেশমুখ বলে, অনন্যা সাইকেল চালিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা মেরেছে। তো দেশমুখ ডক্টরের সাথে কথা বলে, মন খারাপ করে বের হলে নিখিল বলে, কি হয়েছে? কিন্তু দেশমুখ কোনো কথা বলে না। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায়, মানে অনন্যার এঙ্গেজমেন্ট হওয়ার আগের দিনের ঘটনায় আমরা দেখি মাধব রাওয়ের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে হচ্ছে। এটা ভেবে দেশমুখ নিখিলের সাথে বসে খুশিতেই ইচ্ছে মতো মদ খাচ্ছে। তো দেশমুখ নিখিলকে বলে, জানিস আজ আমি এত খুশি কেন? আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। আমার বাবার অনেক জমি ছিল গ্রামে, আমার বাবার অনেক সম্মান ছিল, কিন্তু আমার বাবা ছিল খুবই সহজ সরল। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার চাচা আমার বাবার সকল জমি হাতিয়ে নেয়, আর আমরা রাতারাতি নিঃস্ব হয়ে যাই। আমার বাবা ধাক্কাটা সইতে না পেরে সেই রাতেই হার্ট অ্যাটাকে মারা যায়। আমার খুব ইচ্ছে হচ্ছিল এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, কিন্তু অনন্যার মা সুনিতা আমাকে আটকায়। আমরা গ্রাম ছেড়ে এই পুনেতে চলে আসি। সব ঠিকঠাকই যাচ্ছিল,
কিন্তু অনন্যার মাও আমাকে ছেড়ে ওপারে চলে যায় আর আমি পুরোদমে ভেঙে পড়ি। ওদিকে আমার এমন দুর্দশা দেখে আমার চাচা মনে মনে খুশি হচ্ছিল, অথচ আমি তখন তাদেরকে উচিত জবাব দিতে পারিনি। কিন্তু আজ সময় এসেছে, মাধব রাওয়ের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে। দেখিস, অনন্যার বিয়েতে আমি তাদেরকে দাওয়াত করব। তারা এসে যখন মাধব রাবের সাথে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখবে, তখন জলে পুড়ে আঙ্গার হয়ে যাবে, তাদের সকল অহংকার মাটিতে মিশে যাবে। আর আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আগামীকালকেই অনন্যার এঙ্গেজমেন্ট করব। কথা মতো পরের দিনই অনন্যার এঙ্গেজমেন্ট হয়। তো পরের দিন শেখর বাসায় নিচে এসে দাঁড়িয়ে আছে দেখে অনন্যা তাড়াহুড়ো করে নিচে এসে বলে, তুমি এখানে কি করছো? শেখর বলে, তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব তাই এসেছি। অনন্যা বলে, আমার সামনে এক্সাম, প্লিজ আমাকে পড়তে দাও। কিন্তু শেখর তারপরেও জেদ করলে অনন্যা দুষ্টামো করে বলে, তোমার বাবা মা একজন শিক্ষিত বউ চায়, আর আমি যদি ফেল করি আর তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয় তখন কি হবে? শেখর বলে, কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য তাদেরকেও ছেড়ে দেব। এটা শুনে অনন্যা ঠাট্টা করে ধন্যবাদ জানালে শেখর সিরিয়াস হয়ে বলে, আমি মজা করছি না, সিরিয়াস বলতেছি। অনন্যা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শেখর বলে, তুমি এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে আসো। অনন্যা না করলে শেখর অভিমান করে চলে যেতে ধরে। তখন অনন্যা তাকে থামায় ও বলে, আচ্ছা আচ্ছা যাব, তবে একটা শর্ত আছে। তখন ওই সিন কাট হলে দেখি শেখর সাইকেলে বসে আছে। মানে অনন্যা শর্ত দিয়েছে সে গাড়িতে নয় বরং সাইকেলে করে ঘুরতে যাবে। তো অনন্যা সাইকেলের পিছনে উঠে দুষ্টামি করে বলে, এই যে মিস্টার শেখর, তুমি সত্যি সাইকেল চালাতে পারো তো? তখন শেখরও মজা করে বলে, মিসেস দেশমুখ, আমি কথা দিচ্ছি আজকের এই ভ্রমণ তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে। এই বলে সে চলতে শুরু করে। আর এরপরই তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেটা তো জানেন আপনারা। তো সিন বর্তমানে আসলে দেখি অনন্যাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। সিন অপারেশনের পরের দিন আসলে দেখি অনন্যা চোখ খোলার চেষ্টা করতেছে আর অনন্যার বাবা চেয়ে দেখতেছে। তো অনন্যার জ্ঞান ফিরলে অনন্যা সর্বপ্রথম তার বাবাকে জিজ্ঞেস করে শেখরের কি অবস্থা। অনন্যার বাবা বলে, সেও এই হসপিটালে ভর্তি আছে, তবে চিন্তার কিছু নেই, সে সামান্য একটু আঘাত পেয়েছে। এর মাঝেই নার্স অনন্যার বেডটা উঁচু করতে শুরু করলে অনন্যার বাবা কেন যে ঘাবড়ে যায় তার ফেস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এখন কিছু একটা ঘটতে যাচ্ছে, যা নিয়ে সে ভয়ে আতঙ্কিত হয়ে আছে। অনন্যাও বিষয়টা খেয়াল করে ও অবাক হয়ে ভাবে তার বাবা এভাবে চেয়ে আছে কেন। এর মাঝেই অনন্যা তার শরীরে কি যেন একটা ফিল করে ও শরীরের নিচের দিকে তাকাতে শুরু করে। সে দেখে যে তার দুটি হাত নেই। এটা দেখে তো অনন্যা দুঃখে কষ্টে এমন ভাবে কান্না করতে থাকে যে কিভাবে আমি তা আপনাদের বুঝাবো তা আমি নিজেই বুঝতে পারছি না। আর বন্ধুরা, এখান থেকেই শুরু হয় এই মুভির এক ভয়ঙ্কর কাহিনী। তো সিন শেখরের কেবিনে আসলে দেখি সে সুস্থ হয়েছে এবং অনন্যার বাবা ও ভাই শেখরকে দেখতে এসেছে। এমন সময় শেখরের বাবা মাধব কেবিনে ঢুকে অনন্যার বাবাকে দেখে বাহিরে ডাকে ও বলে, শেখরকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে, তাই একটু পর আমরা চলে যাব, আপনি অনন্যার যত্ন নিয়েন, আর হ্যাঁ যদি কোনো সাহায্য লাগে তো আমাকে জানাবেন। অনন্যার বাবা বলে, আরে না না। শেখরের বাবা তখন অনন্যার বাবার হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, দেশমুখ সাহেব, চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। তো অনন্যার বাবা আতঙ্কে ছিল যে শেখরের বাবা হয়তো এই বিয়েটা কন্টিনিউ করবে না, কিন্তু শেখরের বাবা যখন এমন করে বলে তখন অনন্যার বাবার সেই ভয়টা কেটে যায়। এমন সময় শেখর সেখানে এসে তার বাবাকে বলে, বাবা আমি গিয়ে অনন্যাকে একটু দেখে আসি। এরপর দেখি শেখর অনন্যার কেবিনে ঢুকতেছে, কিন্তু সে যেই না দেখে অনন্যার হাত দুটো আর নেই, ব্যাস মুহূর্তের মাঝে সে দরজাতেই টমকে যায়। ওদিকে অনন্যা অপর দিক হয়ে বসে থাকলেও সামনে থাকা আয়নায় যেই না দেখতে পায় শেখর তাকে দেখতে এসেছে, সঙ্গে সঙ্গে অনন্যার ফেসে খুশি ঝলক দিয়ে ওঠে। এরপর অনন্যা খুশি হয়ে কেবল পিছনে তাকাবে,
তার আগেই শেখর চুপচাপ কেটে পড়ে। এটা দেখে মুহূর্তের মাঝে অনন্যার পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায়। সে পুরো হতভাগ হয়েছে থাকে। তো শেখর ফিরে আসলে অনন্যার বাবা শেখরের দিকে তাকাতেই শেখর ভ্যাবাচাকা খেয়ে বলে যে অনন্যা ঘুমাচ্ছে, আমি অন্য সময় আসব। এই বলেই শেখর তার বাবাকে নিয়ে কেটে পড়লে আমরা দেখি অনন্যার চোখ বেয়ে জল পড়তেছে। অনন্যার বাবা এসে বলে, আরে তুই ঘুম থেকে উঠেছিস? শেখরের আজকে ডিসচার্জ হয়েছে, সে তোর সাথে কথা বলতে এসেছিল, কিন্তু তুই ঘুমেছিলি তাই অন্য সময় আসবে বলে চলে গেল। এটা শুনে অনন্যা তো পুরো থ মেরে যায়। অনন্যার বাবা বলে, সে তোকে খুব ভালোবাসে, তোর সাথে কথা বলতে না পারায় টেনশন করতে করতে বাসায় গেল। অনন্যা বাকরুদ্ধ হয়ে আছে। এর মাঝে অনন্যার বাবা গর্ব করে বলে, জানিস মাধবরাও আমার হাতে হাত রেখে বলেছে দেশমুখ সাহেব একদম টেনশন করবেন না, আমরা সবাই অনন্যার পাশে আছি। লোকটা সত্যিই অনেক দয়ালু মানুষ। অনন্যা বাবার এসব কথা শুনে জল টলমল চোখে তাকিয়ে থাকলে অনন্যার বাবা বলে, তুই ভুলেও ভাববি না যে সবকিছু শেষ হয়ে গেছে, এমনটাও ভাববি না যে আমি তোর সাথে বাহিরে চলতে বিব্রত ফিল করব। এসব কথা কিন্তু অনন্যার মাথায় এখনো আসেনি। বাট বাবার মুখে শুনে অনন্যা থ মেরেছে। থাকলে বাবা বলে, না এইসব ভাবনা একদম মাথায় আনিস না। এই বলে অনন্যার বাবা অনন্যাকে সান্ত্বনা দিতে থাকলে অনন্যা তো রীতিমতো অবাক হয়, কারণ তার বাবা নিজেই এসব মনে করে দিয়ে নিজেই আবার সান্ত্বনা দিচ্ছে। তাও আবার সান্ত্বনা দেওয়ার ধরনই বলে দিচ্ছে এসব মন থেকে আসছে না। মানে শেখরের মতো এখন আপন বাবাও পর হয়ে যাচ্ছে, তাই বাবা কোনো রকমের সান্ত্বনা দিয়েই কেটে পড়লে বিষয়টা অনন্যার কাছে সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো অনন্যা বাসায় আসার পর একমাত্র প্রিয়াঙ্কাই ভালোভাবে অনন্যার দেখাশোনা করতে থাকে। ওদিকে অনন্যার বাবা অস্থির হয়ে শেখরের বাবাকে বারবার ফোন করে যাচ্ছে, বাট ফোন ধরছে না। এটা দেখে একদিকে অনন্যা শেখরের কথা ভেবে কষ্ট পাচ্ছে, তো আরেকদিকে বাবার কথা ভেবে কষ্ট পাচ্ছে। পরের দিন দেশমুখ মাধবরাওকে ফোন করে বলে, অনন্যা ডিসচার্জ নিয়ে বাসায় এসেছে, আপনারা দেখতে আসবেন না। তখন মাধবরাও বলে, শেখর বিদেশ চলে গেছে। এটা শুনে দেশমুখ অবাক হলে মাধবরাও বলে, জরুরি কাজে গেছে সে বিদেশ, দেশে ফিরলে সবাই একসাথে দেখতে আসবো। এই বলেই মাধবরাও কলটা কেটে দিলে দেশমুখ তো রীতিমতো অবাক হয়। এদিকে অনন্যার ভাই অনন্যাকে ব্রাশ করে দেওয়ার সময় অনন্যা বলে, এই বিয়েটার জন্য বাবার শেখর বা শেখরের পরিবারকে এভাবে বারবার ফোন করাটা ঠিক হচ্ছে না, কারণ শেখর সেদিন হসপিটালে অনন্যার ভাই কথাটা শেষ করতে না দিয়ে বলে ওঠে, শেখর তোকে অনেক ভালোবাসে। অনন্যা তখন সত্যটা আবার বলতে ধরলে ধনঞ্জয় আবার তাকে থামায় ও বলে, মাধবরাও আমাকে বলেছিল আমাকে তার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে নেবে। এই বলেই ধনঞ্জয় চলে গেলেও অনন্যা তো রীতিমতো অবাক হয়ে যায়, এটা ভেবে যে তার ভাই তার জব নিয়েই পড়ে আছে। এরপর খেতে বসলে বাবা অনন্যাকে চামচে করে তুলে খাওয়াচ্ছে, আর অনন্যা ভাবছে কিভাবে সে তার বাবাকে সত্যটা বলবে। তো অনন্যার বাবা চামচটা এগিয়ে দিতে ধরতেই অনন্যা খেতে যাবে, বাটের আগেই ফোনে মেসেজ আসলে বাবা অনন্যাকে খাওয়ানো রেখে মোবাইলের দিকে মনোযোগ দেয়, আর ওদিকে অনন্যা তার মুখটা চামচ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে যায়। এই সিনটা আমাকে বেশ ইমোশনাল করে দিয়েছে, কারণ অনন্যার বাবা ভেবেছে মেসেজ শেখরের বাবা করেছে, তাই মেয়েকে খাওয়ানোর চেয়ে তার কাছে মেসেজটাই বেশি গুরুত্ব পেয়েছে। মানে তার বাবা বিয়ে নিয়েই পড়ে আছে। এটা দেখে অনন্যা ধুম করে বলে ওঠে, বাবা আমি এই বিয়ে করব না। বাবা অবাক হয়ে বলে, কেন? অনন্যা বলে, আমি কারো উপর বোঝা হতে চাই না। এটা শুনে বাবা অবাক হলে অনন্যা বলে, বাবা তুমি সত্যটা বুঝতে পারছো না, প্লিজ তারা বিয়েটা ভেঙে দেওয়ার আগে তুমি এক্ষুনি ফোন করে বিয়েটা ভেঙে দাও। অনন্যার বাবা বলে, তারা কেন বিয়েটা ভাঙবে? তুই জানিস না মাধবরাও আমার হাতে হাত রেখে আশ্বাস দিয়েছিল, ওকে তুই বিশ্বাস করছিস না তো চল তাকে ফোন করি, তুই নিজ কানে শুনিস। এই বলে বাবা ফোন করতে ধরলে অনন্যা থামানোর চেষ্টা করে, বাট বাবা কথা শোনে না। অনন্যা বলে, বাবা শেখর সেদিন হসপিটালে। বাবা অনন্যাকে চুপ করে দিয়ে ফোনে বলে,
মাধব সাহেব, আপনি অনন্যাকে দেখতে আসতে চাইলেন, তো কবে আসছেন? এই বলেই বাবা অনন্যাকে শোনানোর জন্য ফোনটা লাউড স্পিকারে দিয়ে অনন্যার দিকে এগিয়ে ধরে। তখন মাধবরাও আমতা আমতা করতে করতে বলে, দেশমুখ সাহেব, কথাটা সামনাসামনি বলা উচিত ছিল, বাট প্লিজ ভুল বুঝবেন না, এই বিয়েটা এগোনো সম্ভব না। আশা করি আপনি আমাদের সমস্যাটা বুঝতে পারছেন। দাস মুহূর্তের মাঝে অনন্যার বাবা ও ভাই দুজনেই জন্মের মতো চুপ। এবার অনন্যা সেই বাকি কথাটা শেষ করে যে শেখর সেদিন হসপিটালে তাকে দেখতে এসে তার হাত কাটা দেখে পালিয়ে গেছে, এটা শুনে অনন্যার বাবা শকড হয়ে গেলে বাবা না জানি কোনো অঘটন ঘটিয়ে ফেলে এই ভয়ে অনন্যা বাবাকে সান্ত্বনা দিতে থাকে, বাবা প্লিজ চিন্তা করো না, আমি ঠিক আছি, আমি নিজেকে সামলে নিব, আমি নিজের মতো করে বাঁচবো। তারপরেও বাবা কিছু শুনছে না দেখে অনন্যা তার ভাইকে বলে, দাদা প্লিজ বাবাকে একটু বোঝানা। তখন দেখে তার দাদা উল্টো আরো রেগে মেগে তার দিকেই তাকিয়ে আছে, কারণ অনন্যার বিয়ে ভেঙে যাওয়াতে ধনঞ্জয়ের জবটাও গেল। ওদিকে অনন্যা বলে, বাবা তুমি পাশে থাকলে আমার আর কাউকে লাগবে না। ব্যাস সঙ্গে সঙ্গে বাবা ফোনটা রেখে দেয় এবং এক আচার্য যে বাক্যটা শুনে রাগ কমার কথা ছিল, পরিস্থিতি এমন যে সেই বাক্যটা শুনেই রাগ বেড়ে গেল। এরপর প্রিয়াঙ্কা অনন্যার শরীর পরিষ্কার করে দেওয়ার সময় অনন্যা বলে, শেখর বিয়ে করবে না, এইটা শুনে আমার পরিবারের খারাপ লাগা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারা রাগ করছে কেন? আমি তো নিজেই আশা করিনি যে আমার দুর্ঘটনার পরেই বিয়েটা হবে। এমনকি আমি নিজেই ভেবেছিলাম এই বিয়েটা না করার জন্য শেখরের কাছে অনুরোধ করব। আমাকে শুধু যেটা অবাক করেছে তা হলো সে যাওয়ার আগে আমার থেকে ভালো করে বিদায়টাও নিল না। এটা শুনে প্রিয়াঙ্কা থমকে যায় ও অনন্যার ফোনটা এনে বলে, ফোনের পাসওয়ার্ড কি? এটা শুনে অনন্যা থমকে যায় ও কাপা কাপা সরে বলে, শেখর। প্রিয়াঙ্কা আবারও থমকে যায় ও কিছুক্ষণ পর অনন্যাকে ফোনটা দিয়ে বলে, ফেসবুকে এখন তুই সিঙ্গেল, আর হ্যাঁ তোর নতুন পাসওয়ার্ড হলো অনন্যা। এই বলে প্রিয়াঙ্কা চলে যায়। এরপর সিন রাতে আসলে দেখি বৃষ্টির মাঝে অনন্যার বাবা বাড়ি এসে মাধবরাও এর পরিবারের সাথে তোলা তার ফটোটা দেখতেছে আর মনের কষ্টে মাল খাচ্ছে। এদিকে অনন্যা তার ইনস্টাগ্রাম থেকে শেখরকে আনফলো করে দিয়েছে। অনন্যার ভাই চাকরি না পাওয়ার জন্য মনের কষ্টে কানে হেডফোন দিয়ে ফুল ভলিউমে গান শুনতেছে। এমন সময় অনন্যার প্রসাবের চাপ দিলে অনন্যা ওঠার চেষ্টা করে বাদ পারছে না। অনেক কষ্টে অনন্যা উঠে দাঁড়ায় আর অনন্যা প্রসাব করতে যাবে, তাই ধনঞ্জয়ের গেটে এসে দাদা দাদা বলে ডাকতে থাকে। বাদ ধনঞ্জয় ফুল ভলিউমে গান শোনায়, তা শুনতে পাচ্ছে না। অনন্যা তখন প্রসাবের প্রেসারে একাই টয়লেটের দরজাটা খোলার চেষ্টা করতে থাকে, বাদ সেটাও পারছে না। শেষমেশ অনেক কষ্টে অনন্যা টয়লেটের দরজাটা খুলে ফেলে। ওদিকে অনন্যার বাবা এসে দরজায় নক করলে ধনঞ্জয় গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখে তার বাবা মাল খেয়ে ডালি হয়ে গেছে। তো ধনঞ্জয় তাকে ধরে ভিতরে আনলে সে অনন্যাকে ডাকলে দেখে কোনো সাড়া নেই। ধনঞ্জয় ও তার বাবা তখন অনন্যাকে খুঁজতে খুঁজতে টয়লেটের দরজা খুলতেই অনন্যা লজ্জায় মাথা নিচু করে নেয়। তখন আমরা দেখি বেচারি অনন্যা কাপড় খুলতে না পেরে কাপড়েই প্রসাব করে লজ্জায় ওভাবে দাঁড়িয়ে আছে। আর মেয়েকে এই অবস্থায় দেখে বাবাও লজ্জায় পড়ে গেছে। কি একটা অবস্থা! তো অনন্যা প্রিয়াঙ্কাকে ডাকতে বললে বাবা দরজাটা লাগিয়ে দেয়। এরপর দেখি অনন্যার বাবা অফিসে এসে অনন্যার দেখাশোনার জন্য একটা নার্স খোঁজার জন্য এখানে সেখানে ফোন করতেছে। বাট সমস্যা হলো 30,000 টাকার নিচে কেউ রাজি হচ্ছে না, আর এত খরচ বহন করার মতো অবস্থাও তো দেশমুখের নেই। তাই দেশমুখ টেনশনে পড়ে গেলে দেশমুখের সহকর্মী বলে, আরে তোমার বেটাও তো MBA করেছে, সে এখন কি করছে? এটা শুনে দেশমুখ তো মেরে যায়। এরপর দেখি ধনঞ্জয় বাসায় ফিরে রেগে মেগে তার ফাইলটা টেবিলের উপর রেখে অস্থিরতায় ছটফট করতেছে। অনন্যা এসে বলে, দাদা এত হতাশ হওয়ার কি আছে, একটু ধৈর্য ধরো, ভালো একটা চাকরি পেয়ে যাবে। ধনঞ্জয় বলে, এটা আমি জানি, কিন্তু বাবা বুঝতে চাচ্ছে না। অনন্যা অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? ধনঞ্জয় রেগে মেগে বলে, তার কাছে এখন আমার MBA এর কোনো মূল্য নেই,
সে আমাকে কেরানির জব করতে বলতেছে। অনন্যা তো অবাক হয়। ধনঞ্জয় বলে, বাবা চাইছে আমি 3rd ক্লাস কোনো একটা জব করি, তবুও বাড়িতে কিছু টাকা আসুক। অনন্যা অবাক হয়ে বলে, কেন? ধনঞ্জয় বলে, তোর জন্য, কারণ সে তোর জন্য একটা নার্স নিয়োগ করতে চাইছে, যার জন্য টাকা দরকার। এটা শুনে এক মুহূর্তের মাঝে অনন্যার ফেসে অসহায়ত্ব নেমে আসে, কারণ সে যে এখন পরিবারের উপর বোঝা হয়ে গেছে এটা ফিল করতে পারতেছে। তো ধনঞ্জয় উঠে দাঁড়িয়ে বলে, যাই হোক আমার ফাইলটা দে। অনন্যা ভাইয়ের হেল্পটা করার জন্য যেই না হাত বাড়ায় তখন সে বুঝতে পারে যে সে কতটা অসহায় হয়ে পড়েছে। এরপরে অনন্যা তার ভাইয়ের বলা সেই কথাটা মনে পড়ে, সে যদি প্রথম চান্সে সে পরীক্ষায় পাশ করতে পারে তাহলে আমি পুরো মহল্লায় চিৎকার করে তার প্রশংসা করব। ব্যাস আমরা দেখি অনন্যা সিয়ের বইগুলোর সামনে বসে থেকে ভাবতেছে এটাই একমাত্র পথ নিজেকে পরিবারের বোঝা না বানিয়ে বরং নিজের পায়ে দাঁড়ানোর, পরিবারের কাছে নিজের পূর্বের সেই সম্মানটা ফিরে পাওয়ার। তাই অনন্যা কাটা হাতেই অনেক কষ্টে একটা বই তাক থেকে নামায় ও সেটা কাটা হাতেই পরম এক ভালোবাসায় স্পর্শ করতে থাকে, কিন্তু যেই না সেটার পৃষ্ঠা উল্টে যাবে ধ্যান করে বইটা মেঝেতে পড়ে যায় আর অনন্যা অসহায়ের মতো বইটার দিকে চেয়ে থাকে। কয়দিন পর আমরা দেখি অনন্যার বাবা অনন্যার হাতের ব্যান্ডেজ খুলে দেওয়ার জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। অনন্যা অনেক সাহস করে বলে, বাবা আমি ভাবছিলাম আমার হাতের ড্রেসিং গুলো খুলে খেলা হলে আমি আবার আমার সে পরীক্ষার প্রস্তুতি শুরু করব। বাবা কোনো পাত্তা দেয় না। অনন্যা বলে, বাবা প্রিয়াঙ্কা আমার হয়ে পরীক্ষায় লিখবে। বাবা কোনো গুরুত্ব দেয় না। অনন্যা বলে, বাবা আমার জন্য নার্স খুঁজতে হবে না, আমি একাই নিজেকে সামলে নিব। ঠিক তখনই গাড়ি ব্রেক করে আর অনন্যা নিজেকে সামলাতে পারে না ও নিচে পড়ে নিতে যায়। বলেন তো কি একটা অবস্থা। এরপর অনন্যা আর কোনো মুখে বলবে যে সে একাই নিজেকে সামলে নেবে, তাই সে মুখ লুকিয়ে অসহায়ের মতো অঝরে কাঁদতে থাকে। তো অনন্যার ব্যান্ডেজ গুলো খুলে দেওয়া হলে অনন্যা বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে থেকে অসহায়ের মতো নিজেকে দেখতেছে। কষ্টে অনন্যার কলিজা যেন ফেটে যাচ্ছে, বাট কিছু করার নেই। এমন সময় ধনঞ্জয় আর বাবার সাথে ঝগড়া লেগে গেলে তার সার্টিফিকেট গুলো পুড়তে গেলে অনন্যা বলে, দাদা কি হয়েছে? ধনঞ্জয় বলে, তার কাছে যখন আমার MBA এর কোনো দামই নেই তাহলে এগুলো রেখে কি করব? এটা শুনে বাবা বলে, এতই যদি এগুলো দামি হয় তো চাকরি পাস না কেন? ধনঞ্জয় তেড়ে এসে বলে, কারণ আমি তোমার মতো অকম্মার ছেলে। বাবা বলে, কি বললি তুই? ধনঞ্জয় বলে, তোমার চাচা তোমার চোখের সামনে থেকে সম্পত্তি চুরি করে নিল আর তুমি কিছু বলতে পারোনি। অনন্যা ঝগড়া সামলানোর চেষ্টা করলে বাবা ধাক্কা মেরে অনন্যাকে সরিয়ে দিয়ে রেগে মেগে বলে, তখন কিছু করিনি, কারণ আমি উচিত জবাব দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম এবং সেই সুযোগটাও তৈরি করেছিলাম অনন্যাকে মাধব রাওয়ের ছেলের সাথে বিয়ে দিয়ে। মাধব রাওয়ের পরিবারের সাথে গ্রামে যাওয়ার প্ল্যান করেছিলাম যেন চাচার সামনে গিয়ে গর্ব করতে পারি। সবকিছু আমার প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু এই তুফানে সব বরবাদ করে দিল। বাবার মুখে এটা শুনতেই অনন্যা যেন বুকে সজোরে একটা ধাক্কা খায়। ওদিকে বাবাও মুখ ফুসকে এটা বলে ফেলে চমকে যায়, বাট বাবা তো একটু পরেই নর্মাল হয়ে যায়, কিন্তু অনন্যার বুকে কথাটা কাটার মতো গেঁথে যায়। সে জল টলমল চোখে আপন মনে সরে যেতে থাকে। তো ওদিকে বাবা ধনঞ্জয়কে বলতেছে, আমি আজ হোক বা কাল আমার চাচাকে শিক্ষা দিবই। ধনঞ্জয় বলে, সেটা করে আর লাভ কি? আর যদি তোমার সম্পত্তি থাকতো তাহলে কি আর আমাকে MBA করে লোকদের দ্বারে দ্বারে ঘুরতে হতো? যাও, সৌভাগ্যক্রমে ভালো একটা চাকরি পেতে যাচ্ছিলাম সেটাও। এই বলেই ধনঞ্জয় অনন্যার দিকে তেড়িয়ে এসে বলে, তোকে সাইকেলে করে লং ড্রাইভে যেতে কি বলেছিল? শিখর তোকে গাড়িতে করে যেতে জোর করছিল, তাহলে এই বালের সাইকেলে করে তোকে কেন যেতে হবে? মেয়ে এখন সারা জীবন বাসায় বসে থাক। এরপর বাবাকে বলে আমি একটা চাকরি পেতে যাচ্ছিলাম, সেটাও তার সহ্য হয়নি, আর কেনই বা সহ্য হবে? ছোটবেলা থেকেই সবকিছুতেই সে আমাকে ছাড়িয়ে যেতে চায়। বাবা ধনঞ্জয়কে আটকালে ধনঞ্জয় বলে, তুমি একদম চুপ করো, তুমি সব সময় তাকেই মাথায় তুলে রাখতে। তুমি কি কখনো আমার কথা ভেবেছো?
তোমার সবকিছুতেই অনন্যা, অনন্যা আর অনন্যা। এখন নাও তোমার অনন্যাকে। বাবা ধনঞ্জয়কে থামানোর চেষ্টা করলে ধনঞ্জয় অনন্যাকে মারতে আসে ও বলে, তোর জন্য আমার চাকরি চলে গেছে। অনন্যা আপন ভাইয়ের এমন আচরণ দেখে রীতিমতো শোকদ হয়ে যায়। বাবা ধনঞ্জয়কে টেনে নিয়ে যেতে থাকলে ধনঞ্জয় বলে, আমি আজকেই তোর সাইকেলটা ছুঁড়ে ফেলে দেব। এরপরের সিনে আমরা দেখি দিওয়ালি উপলক্ষে সবাই বাহিরে গিয়ে আনন্দ করতেছে আর অনন্যাকে বাসাতে তাই দেখে গেছে। তো অনন্যা অসহায়ের মতো বাসার ছাদের উপর থেকে নিচে মানুষদের দিওয়ালি উদযাপন করা জল টলমল চোখে চেঁচে দেখতেছে। হঠাৎ বাসায় শর্ট সার্কিট হয়ে বাসার বাল্বগুলো নিভে যায়। অনন্যা তখন ছাদ থেকে এসে বাসার ভিতরে ঢোকে ও কি হয়েছে সেটা বোঝার জন্য অন্ধকারের মাঝে কিচেনের দিকে যেতে থাকে। এরপর সে কিচেনে আসলে দেখে সর্বনাশ, কিচেনে আগুন লেগেছে আর সে বাসায় একা ও তাকে বাসার বাহির থেকে তালা মেরে গেছে। এখন সে কি করবে, কিভাবে আগুন নিভাবে বা কিভাবে বাসা থেকে বের হবে? সে কি আগুনে পুড়ে মারা যাবে নাকি বেঁচে থাকবে? এই একটা ঘটনা এখন পুরো মুভির গল্পটার মোড় পাল্টে দেবে। কেবল মুভির হাফ ঘটনা গেছে আর মুভির এই প্রথম হাফে আপনি অসহায় একটা মেয়েকে দেখেছেন, কিন্তু পরের হাফে আপনি যা যা ঘটনা দেখতে চলেছেন আর অনন্যাকে এমন এক ভয়ঙ্কর রূপে দেখতে চলেছেন যা আপনার কল্পনার বাহিরে। আর এতক্ষণ যা যা ঘটনা দেখলেন সেগুলোর জন্য এই মুভিটি পুরস্কার পায়নি। সামনে যা যা ঘটতে যাচ্ছে সেগুলোর জন্য এই মুভিটি পুরস্কার পেয়েছে। তবে মুভিটি পুরোটা এক খণ্ডে আপলোড করলে কপিরাইট এসে ব্লক হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে দ্বিতীয় পর্বে আপলোড করব। তবে প্লিজ 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 এই ভিডিওতে লাইক কমেন্ট না করে স্বার্থপরের মতো চলে যাবেন না। প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং কিছু একটা কমেন্ট করুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই।